চলো মাই স্টুডেন্ট, আমি মধ্যযুগের উপরে কোশ্চেন বলছি। প্রথমে মালাধার বসু থেকে কয়েকটি কোশ্চেন বলছি, আমি পরপর নোট ডাউন করি। আমরা লিখবো, আমরা কোশ্চেন বলছি আমি। মালাধর বসুর পিতা মাতার নাম কি? মালাধর বসুর পিতা মাতার নাম, যেহেতু মধ্যযুগের পিরিয়ড, এখান থেকে পিতামাতা নিয়ে কোশ্চেন হয় পরীক্ষায়। কারণ আমরা ইতিপূর্বে দেখেছিলাম ভারতচন্দ্রের পিতার নাম কি, প্রশ্ন এসছে, মাদার সার্ভিস কমিশনে দিয়েছিল। তারপর হচ্ছে আপনার বৃন্দাবন দাসের মায়ের নাম কি, কোশ্চেন এসছিল প্রিভিয়াস ইয়ারে, এগুলো এসছে আর কি। তাহলে এই কোশ্চেন গুলো আজকে আমি তোমাদের স্বার্থে রাখছি, এটাও প্রাসঙ্গিকভাবে বলবে আর কি। যে প্রশ্নগুলো আমি বললাম এখন, এগুলো স্কুল সার্ভিস এবং মাদ্রাসার কোশ্চেন বিগত বছরের আর কি, আমার স্মৃতি থেকে আমি বলছি। সেই অর্থে আমরা মধ্যযুগের ক্ষেত্রে জন্ম, পিতামাতা, গোত্র পরিচয় একটু আমরা জেনে অবশ্যই রাখবো আর কি। তাহলে সেই প্রাসঙ্গিক কোশ্চেন আমি জানালাম, মালাধার বসুর পিতা মাতার নাম কি। চলো পরে কোশ্চেন আসছে। মালাধার বসু কার স্বপ্নাদেশে, ভালো প্রশ্ন এটা, মালাধার বসু কার স্বপ্নাদেশে শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি অনুবাদ করেন? তিনি অনুবাদ করেছিলেন, কিন্তু কার স্বপ্নাদেশটা কার ছিল? তাহলে মালাধার বসু কার স্বপ্নাদেশে, অর্থাৎ স্বপ্নে আদেশ দেওয়া, স্বপ্নাদেশে শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি অনুবাদ করেন? পরে কোশ্চেন, এই কোশ্চেনটা খুব হাইলাইট করছেন। বাংলা সাহিত্যের প্রথম সন তারিখযুক্ত বাংলা কাব্য কোনটি? বাংলা সাহিত্যের প্রথম সন তারিখযুক্ত, বাংলা সাহিত্যের প্রথম সন তারিখযুক্ত বাংলা কাব্য কোনটি? বাংলা সাহিত্যের প্রথম সন তারিখযুক্ত বাংলা কাব্য কোনটি? আমরা পরে কোশ্চেনে ফিরছি। শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি, শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি প্রথম কবে কার সম্পাদনায় প্রকাশিত হয়? শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি প্রথম কবে কার সম্পাদনায়, শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি প্রথম কবে কার সম্পাদনায় প্রকাশিত হয়? শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি প্রথম কবে কার সম্পাদনায় প্রকাশিত হয়? পরে কোশ্চেন আসছি। ডক্টর দীনেশচন্দ্র সেনের মতে, ডক্টর দীনেশচন্দ্র সেনের মতে শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের কবি, ডক্টর দীনেশচন্দ্র সেনের মতে শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের কবি, ডক্টর দীনেশচন্দ্র সেনের মতে শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের কবি কোন শাস্ত্রে বিশেষ ব্যুৎপত্তি ছিল, তার জ্ঞানী ছিল আর কি। দীনেশচন্দ্র সেনের মতে শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের কবি কোন শাস্ত্রে বিশেষ ব্যুৎপত্তি ছিল? শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের কবির কোন শাস্ত্রে বিশেষ ব্যুৎপত্তি মানে জ্ঞান, ব্যুৎপত্তি ছিল? তারপর পরে কোশ্চেন,
এই যে শ্রীকৃষ্ণ বিজয় বারবার বলছি আমরা, এখানে বিজয় কথার অর্থ কি? এটা কিন্তু ইন্টারভিউ বোর্ডে একবার ধরেছিল স্কুল সার্ভিসে, কোন একটা স্টুডেন্টকে জিজ্ঞেস করা হয়েছিল যে বারবার বলা হচ্ছে যে শ্রীকৃষ্ণ বিজয়, তাহলে এখানে বিজয় কথার মাহাত্ম্য কি, গুরুত্ব কি, বা মানে কি? বিজয় মানে কি? পরে কোশ্চেন। পরে কোশ্চেনে ফিরছি আমরা। মানে শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের কোন উক্তিটি বা কোন পংক্তিটি, সরি এখানে কোন পংক্তি হবে, চৈতন্য দেবের আবেগকে, মানে শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের কোন পংক্তিটি চৈতন্য দেবের আবেগকে আকাশ ছোঁয়া ব্যক্তি দান করেছিল? শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের কোন পংক্তিটি চৈতন্য দেবের আবেগকে আকাশ ছোঁয়া ব্যক্তি দান করেছিল? চৈতন্য দেবের আবেগকে আকাশ ছোঁয়া ব্যক্তি দান করেছিল। পরে কোশ্চেন, শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের কাব্যটি কতগুলি খণ্ডে বিভক্ত? শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি কতগুলি খণ্ডে বিভক্ত এবং কি কি? শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি কতগুলি খণ্ডে বিভক্ত এবং কি কি? চলো আমরা আনসারে ফিরি, কুইক। শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি কতগুলি খণ্ডে বিভক্ত এবং কি কি? আমরা আনসারে ফিরছি, আনসার করবে কুইক। সাথী পরে এসছো, যেটুকু আনসার করতে পারো করো, নাহলে আমি আলোচনায় আসছি তখন সলভ করে নিতে পারবে। ঠিক আছে। চলো আমরা মুখোমুখি আলোচনা করি। এসবি বলবে, আমি কোশ্চেন বলছি, দেখো পসিবল কিনা আনসার করা আর কি। মালালাল বসুর পিতামাতা নাম কি গো? এসবির উদ্দেশ্যে আসছে, দেখো অন্তত কোশ্চেন শুনে আনসার বলা যায় কিনা। প্লিজ কমেন্ট করবে, হ্যাঁ। মালালাল বসুর পিতামাতার নাম কি? একটু সাউন্ডলি গো, সাউন্ড পাচ্ছি না কেন জানি না, নেটওয়ার্ক সমস্যা হতে পারে। স্মরণে পড়ছে কি? বাহ, থ্যাংক ইউ। তাহলে মালালা বসুর পিতা মাতা হচ্ছে, আমরা অন্যরা সলভ করে নেই, পিতা ভগীরথ, মাতা ইন্দুমতি। ওকে, পরে কোশ্চেন আমরা আসছি। মালালা বসু কার স্বপ্নাদেশে শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি অনুবাদ করেছিলেন? স্বপ্নাদেশটি কার ছিল? হ্যাঁ বলো গো। হ্যাঁ, ওকে, ধন্যবাদ। অর্থাৎ ব্যাসদেবের স্বপ্নাদেশে মালালা বসু শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি অনুবাদ করেছিলেন। আমরা অন্যরা সলভ করে নেই। ব্যাসদেবের স্বপ্নাদেশে মালালা বসু শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি অনুবাদ করেছিলেন। ওকে, থ্যাংক ইউ। পরে কোশ্চেন, এটা বল, আমি হয়তো আকপিচ হয়ে যাচ্ছে, তবু আমরা সলভ করে নেই, যে শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের কোন পংক্তিটি চৈতন্যদেবের আবেগকে আকাশ ছোঁয়া ব্যক্তি দিয়েছিল? সে পংক্তিটি কি ছিল?
এলবি প্লিজ। সিগনি বিজয় কাব্যের মধ্যে একটা চরণ আছে যে চরণটা মহাপ্রভু চৈতন্যদেবকে বড় টেনেছিল আর কি, মানে সহজ বাংলা এটা এই কোশ্চেনটা মিনিং। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই এই চরণটি, নন্দের নন্দন কৃষ্ণমার প্রাণনাথ, এই উক্তিটি মহাপ্রভু চৈতন্যদেবকে বড় টেনেছিল আর কি। অর্থাৎ আপনার বড় তিনি আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন সিগনি বিজয় কাব্যের এই পংক্তিটি পাঠ করে আর কি, বা শ্রবণ করে। ঠিক আছে, নন্দের নন্দন কৃষ্ণ মোর প্রাণনাথ, বিখ্যাত উক্তি আর কি। আচ্ছা যাই হোক, পরে কোশ্চেন আমরা আসছি, যেগুলো বাদ থাকবে পরে বলবে অন্যরা যদি বাদ থেকে থাকে। বলে বিয়ের পরে বলছি সিগনি বিজয় কাব্যের খণ্ড কটা এবং কি কি? হ্যাঁ, বৃন্দাবন আদিলীলা 3টি খণ্ড, আদি খণ্ড বা বৃন্দাবন লীলা, মধ্যখণ্ড বা মথুরা লীলা, আর অন্তখণ্ড বা দ্বারকা লীলা। ঠিক আছে, পরপর সিরিয়ালে মনে রাখবে প্রত্যেকেই, আমরা প্রত্যেক মনে রাখবো ধারাবাহিক ভাবে যে সিগনি বিজয় কাব্যটি 3টি খণ্ডে বিভক্ত। আদি খণ্ড বা বৃন্দাবন লীলা 1, 2 হচ্ছে মধ্যখণ্ড বা মথুরা লীলা, আর 3 হচ্ছে অন্তখণ্ড বা দ্বারকা লীলা। ঠিক আছে, চলো আমরা পরে কোশ্চেনে ফিরি। ডক্টর দীনেশ চন্দ্র সেনের মতে সিগনি বিজয় কাব্যের কবি কোন শাস্ত্রে বিশেষ ব্যুৎপত্তি ছিল, মানে জ্ঞানের অধিকারী ছিল, কোন শাস্ত্রে? অ্যাকর্ডিং টু ডক্টর দীনেশ চন্দ্র সেন, অ্যাকর্ডিং টু ওপিনিয়ন, বলো। আচ্ছা যাই হোক, এটা আনসার হচ্ছে, আমরা প্রত্যেকেই আসলে অপশন থাকলে পারতাম, উত্তর হচ্ছে সংস্কৃত শাস্ত্র। মানে মালাধর বসু সংস্কৃত শাস্ত্রে পণ্ডিত ছিলেন, বা তার ব্যুৎপত্তি ছিল, জ্ঞান ছিল সংস্কৃত শাস্ত্রে আর কি। ওকে, চলো পরে কোশ্চেন। সিগনি বিজয় কাব্যটি প্রথম কবে কার সম্পাদনায় প্রকাশিত হয়, বলো এলবি। কাব্যটি প্রথম কবে কার সম্পাদনায় প্রকাশিত হয়েছিল? আচ্ছা যাই হোক, আমরা করবি কি আনসার করতে পারবে? এটা ভালো কোশ্চেন, এই জন্যই বলছি। আচ্ছা যাই হোক, উত্তর তাহলে বলছি আমি। 100% আর কি উত্তর হয়েছে। আমি আরেকবার বলছি, রিপিট করছি, মিলিয়ে নিও। 1886-87, একটা সাল নয়, 1886-87 খ্রিস্টাব্দে কেদারনাথ দত্ত ভক্ত বিনোদের সম্পাদনায়, পুরো নামটা 86-87, তাহলে 1886-87 খ্রিস্টাব্দে কেদারনাথ দত্ত ভক্তি বিনোদের সম্পাদনায় সিগনি বিজয় কাব্যটি প্রথম প্রকাশিত হয়। ওকে, থ্যাংক ইউ। পরে কোশ্চেন জানি না কি দিয়েছিলাম, এই মুহূর্তে আমার স্মরণ পড়ছে না। বলো কি কোশ্চেন বাদ আছে, বলো তাহলে একটু, অন্যরা আমি সলভ করে দিচ্ছি প্রয়োজনে। হুম, ও বিজয় কত অর্থ, বলো পসিবল কি কিনা? না, বিজয় কথা অর্থ হচ্ছে গৌরব। হ্যাঁ, বিজয় অ্যাকচুয়ালি বিজয় মানে শ্রীকৃষ্ণ বিজয় যেটা নামটা বলছি আর কি, সেক্ষেত্রে আপনার বিজয় কথা অর্থ আমরা নানা ভাবে বিভিন্ন ক্ষেত্রে দেওয়া আছে, কিন্তু সেক্ষেত্রে বিজয় গৌরবটা আমরা নেব আর কি। ঠিক আছে, মানে বিজয় গৌরব বা বিজয় অ্যাকচুয়ালি বিজয় যাত্রা অর্থে বা শ্রীকৃষ্ণের গৌরব কথা অর্থে আমরা ইউজ করি। কৃষ্ণের বিজয় যাত্রা, এটা হচ্ছে শ্রীকৃষ্ণ বিজয়। শ্রীকৃষ্ণ বিজয় দেখতেন কৃষ্ণের বিজয় যাত্রা বা কৃষ্ণের গৌরব কথা, এটুকু আমরা রাখবো উত্তরে। কৃষ্ণের বিজয় যাত্রা, এই শ্রীকৃষ্ণের বিজয় যাত্রা বা শ্রীকৃষ্ণের গৌরব গাথা আর কি। আচ্ছা, আর কোশ্চেন আর আছে কি গো, একটু বলবে?
নেই, যাই হোক আমি তাহলে পরে নেই। আচ্ছা ওকে, আমি আবার পরে কোশ্চেন ফের বলছি, আপনার একটু নোট ডাউন করো, সঙ্গে আমরা আনসার করবো আর কি। এবার একটু কাব্যের দৃষ্টিভঙ্গিতে আমি কোশ্চেন বলছি। এটা গেল মালাবুর সম্পর্কে। এবার মূল কাব্যটি আমাদের একটু হলো জানতে হয়, কারণ এখন কোশ্চেনের ট্রেন্ড সেটা আর কি। বিশেষ করে আপনার অমৃত্যুসূদন ভট্টাচার্যের সম্পাদনায় দেশ পাবলিকেশন থেকে যে সিগ্নি বিজয় কাব্যটি পাবলিশড হয়ে আছে, সেই বইয়ের অন্তত সূচিপত্রগুলো সবাই পড়বে। মানে প্রথম যে 20-50টা পেজ আছে, এটা কিন্তু সকলে পড়া উচিত। তারপরে মূল খণ্ড, দ্যাট মিন্স মূল কাব্য শুরু হচ্ছে। অর্থাৎ ওখানে মধুসূদন নিজস্ব, এই সরি, অমৃতসূদন বাবু নিজস্ব যে ওপিনিয়ন গুলো দিয়ে রেখেছে, যে ব্যাখ্যাগুলো দিয়ে রেখেছে, এবং অমৃতসূদন বাবু এবং তার সঙ্গে আর একজন মঙ্গল রানা না বেশ কি আছে নামটা, এরা মানে মঙ্গল রানারও কিছু নিজস্ব বক্তব্য, নিজস্ব কিছু পড়াশুনো ওখানে কিন্তু উনি তুলে ধরেছেন আর কি, গবেষণা। অর্থাৎ উনি অনেক তথ্য দিয়েছেন। তাহলে এই দুজনের তথ্য কিন্তু প্রথমটা পড়া দরকার। অন্তত প্রথমে 20-50টা পেজ আছে যেগুলো আলোচনা, এটা পড়ে রাখলে কাব্য সম্পর্কে প্রচুর তথ্য জানা যাবে, বিভিন্ন চরিত্র সম্পর্কে জানা যাবে, বিভিন্ন কাব্যের উৎপত্তি সম্পর্কে জানা যাবে। মূল পাঠ নাই বা করলাম আমি, মূল পাঠটা যারা আরো আপনার গভীরভাবে জানতে চায় বা আনুষঙ্গিক অন্যান্য পরীক্ষায় বেশি কাজে আসে, কিন্তু এখানে অন্তত সেইটুকু পড়া খুব জরুরি, এটা আমি বলে রাখলাম। সমস্ত ক্ষেত্রে বইয়ের প্রথমে যেটা থাকে আলোচনা, যেটা মানে লেখকের কথায় যে অংশটা থাকে, এটা কিন্তু পড়া খুব ভালো, অনেক কাজে আসে তাতে। আমি সেই দৃষ্টিকোণে কয়েকটা কোশ্চেন আমি তুলছি আর কি। লেখো, আমি আরো কয়েকটা কোশ্চেন বলবো, আপাতত এক্ষুনি বলছি, আমি ওই মূল বইটা এর পরপরই বার করছি আর কি। লিখবে, আপাতত 5টা কোশ্চেন বলি, আমি তারপরে আসছি। লেখো, কৃষ্ণের শঙ্খ চক্র গদা, কৃষ্ণের শঙ্খ চক্র গদা পদ্ম রূপ কে দর্শন করেন? কৃষ্ণের শঙ্খ শঙ্খ চক্র গদা পদ্ম, এই রূপগুলি কে দর্শন করেছিলেন? পরে কোশ্চেন, শ্রীকৃষ্ণ বিজয় কাব্যে কৃষ্ণ ভক্তির নাম কি? শ্রীকৃষ্ণ বিজয় কাব্যে কৃষ্ণ ভক্তির নাম কি? শ্রীকৃষ্ণ বিজয় কাব্যে কৃষ্ণ ভক্তির নাম কি? পরে কোশ্চেন, কার গর্ভে কামদেবের জন্ম হয়? কার গর্ভে কামদেবের জন্ম হয়? পরে কোশ্চেন, কৃষ্ণ ও বলরামের নামকরণ কে করেছিলেন? কৃষ্ণ ও বলরামের নামকরণ কে করেছিলেন? পরে কোশ্চেন, মালাধর বসু তার শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি কার বা কাদের পৃষ্ঠপোষকতায় রচনা করেছিলেন? মালাধর বসু তার শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি কার বা কাদের পৃষ্ঠপোষকতায় রচনা করেছিলেন? চলো আনসার।
প্লিজ কুইক আনসার করে প্রত্যেকেই। চলো বলো, কে বলবে? সাথী কিংবা মৌসুমী যদি পসিবল। একটু হলেও কঠিন করছেন। এগুলো একটু জানতে হয়, মানে কাব্য সম্পর্কে না জানলে পসিবল হয় না। আমি মূল কাব্যটি খুঁজছি, যেটা আছে আমার অবশ্য বইয়ের মধ্যেই আছে, কোথায় রয়েছে দেখছি আমি। আজ ততক্ষণ সলভ করে নেই সময় নষ্ট না করে। করবি পসিবল কি? বাহ, তবু তো হয়েছে আর কি। এসবি হবে কি গো? একটু কথা বলি। এসবি হচ্ছে না, তাই তো? যাই হোক, চলো দেখি মুখে মুখে অন্তত করা যায় কি। কৃষ্ণের শঙ্খ চক্র গদা পদ্ম, এই যে রূপ, ঠিক আছে? শঙ্খ চক্র গদা পদ্ম, এই চতুর্ভুজ রূপটা কে দেখেছিল? পসিবল? এটা দেখছিল অক্রুর, দেখেছিল। অক্রুর সংবাদ আমরা পড়ে থাকি, সেই অক্রুর। তাহলে কৃষ্ণের শঙ্খ চক্র গদা পদ্ম, এই রূপটা দর্শন করেছিলেন অক্রুর। চলো পরে করছেন, কার গর্ভে কামদেবের জন্ম হয়েছিল? গর্ভধারিণী মাতা কে ছিলেন? এলবি জানি এটা আমরা। যাই হোক, ছিল রুক্মিণীর গর্ভে। তাহলে কামদেবের জন্ম হয়েছিল রুক্মিণীর গর্ভে। পরে করছেন, শ্রীকৃষ্ণ বিজয় কাব্যে কৃষ্ণ ভক্তির নাম কি? শ্রীকৃষ্ণ বিজয় কাব্যে কৃষ্ণ ভক্তির নাম ছিল বৈধি, বয়ৈকার ধয় দীর্ঘি, বয়ৈকার ধয় দীর্ঘিকার বৈধি ভক্তি। শ্রীকৃষ্ণ বিজয় কাব্যে কৃষ্ণ ভক্তির নাম ছিল বৈধি ভক্তি। আচ্ছা যাই হোক, পরে কোশ্চেন, এটা তো সবারই পারা উচিত। কার পৃষ্ঠপোষকতা ছিল? কার বা কাদের? এসবি বলো, এসবি বলো বা করবি বলো, যে কেউ বলো। হ্যাঁ হ্যাঁ বলো গো। হ্যাঁ, উত্তরটা কিন্তু কমপ্লিট উত্তর নয়। উত্তরটা হয়েছে ঠিকই, কিন্তু পূর্ণাঙ্গ উত্তর হয়নি, কমপ্লিট নয়, তাই বলছি। যেটা বলেছো ঠিকই, কিন্তু আরেকটু জানতে হবে আমাদের। করবি এর বাইরে আর কিছু বলতে পারবে? যেটা এসবি বললো তার বাইরে? যাই হোক, বলছি, মিলিয়ে নিও, লেখো। অ্যাকচুয়ালি আমরা যেটা জানছি যে রুকনুদ্দিন বারবাক শাহ, এটার উত্তর হচ্ছে এই যে মালাদা বসু যখন তার শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি শুরু করেছিলেন, তখন পৃষ্ঠপোষকতা পেয়েছিলেন রুকনুদ্দিন বারবাক শাহের, কারণ সেই পিরিয়ডের সুলতান ছিলেন রুকনুদ্দিন বারবাক শাহ। তাহলে এটা শুরুর পর্ব। কিন্তু যখন কাব্যটি শেষ হয়, তখন তার রুকনুদ্দিন বারবাক শাহ আর নেই। কাব্যটি তো একদম। হ্যাঁ গো, অর্থাৎ আপনার বড়বা সাহেব যে পুত্র, তার ছেলে আর কি। বাবার আমলে সুরে, ছেলের আমলে শেষ হচ্ছে। তাহলে বরবাক শাহের পুত্র শামসুদ্দিন ইসু শাহ, তার পৃষ্ঠপোষকতা শেষ হয়েছিল কিন্তু। তাহলে পৃষ্ঠপোষক ছিলেন কারা? একটা উত্তর তো হবে না। কারণ যদি ছেলে হেল্প না করতো সম্রাট হয়ে বা সুলতান হয়ে, তাহলে কাপড়া তো অসমাপ্ত থেকে যেত। কারণ রাজদরবারের আনুকূল্য না পেলে সে সময় সম্ভব ছিল না সাহিত্য চর্চা করা, কারণ আর্থিক অনটন লেখক গোষ্ঠী বা কবি সাহিত্যিকদের ছিল বটেই।
ঠিক আছে, বিশেষত আর্থিক সাহায্য যারা বিশেষ দরকার, একটা আশ্রয় দরকার, তাদের আর্থিক সহায়তা না পেলে তারা খাবে কি, বা তাদের আনুষঙ্গিকভাবে জীবন শৈলীতে স্তব্ধ হয়ে যায়। তাই তো বারবার আমরা দেখছি যে কি লেখক কবি গোষ্ঠী তারা দৌড়ে গিয়ে রাজকবি হতে চাইছে, রাজ দরবারে যাইছে, বিভিন্ন ক্ষেত্রে আমরা বারবার দেখছি। অর্থাৎ তার একটি হলো লিখতে গেলে যে মেন্টাল ফ্রিনেসটা প্রয়োজন, তার জন্য আর্থিক স্বাবলম্বী জায়গাটা খুব দরকার। সেটার জন্য স্বার্থেই দরবারের দিকে যাওয়া বা সুলতানদের স্বর্ণাপন্ন হওয়া। তাহলে রুকনুদ্দিন বরবাক শাহের আমলে শুরু হচ্ছে কাব্যটি, শেষ হচ্ছে তারই পুত্র শামসুদ্দিন ইউসুফ শাহের পৃষ্ঠপোষকতায়। ক্লিয়ার? চলো পরে কোশ্চেনে আমরা আসছি। একটু মালাদা প্রশ্ন নিয়ে কথা বললাম, এরপর আমরা আসছি ঠিক তার আগের টপিক অনুযায়ী। সেটা হচ্ছে আপনার মানে আমরা এবার একটু আপনার বাদ আছে এখনো, বলো বলো বলো। আচ্ছা আচ্ছা, ভালো করছেন, বলো উত্তর কি? হ্যাঁ এটা তো জানো, গর্গ মুনি। গ গয়রে গর্গ মুনি কৃষ্ণ বলরামের নামকরণ করেছিলেন গয়রে গর্গ। গর্গ মুনি কৃষ্ণ বলরামের নামকরণ করেছিলেন। চলো আমরা কাশিদাস নিয়ে একটু কথা বলি, মানে কাশিরাম দাস। লিখবো, নোট ডাউন করবো, প্রথম বলছি, আশা করি পারবে। আমরা অনেকেই জানি, কিন্তু রিভিশনের অভাবে হয়তো সাময়িক বিস্মৃতি, মানে আমাদের ভুলে আছি আর কি, সাময়িক ভুলে আছি, কিন্তু পারবো আসলে। লেখো। একইভাবে আপনার কাশিরাম নিয়ে যখন কথা বলছি, তখন প্রথমেই যে কোশ্চেনটা আসে, কাশিরামের পিতার নাম কি? কাশিরামের পিতাকে, কাশিরামের কৌলিক পদবী কি ছিল? পিতার নাম, কৌলিক পদবী, এগুলো কাশিরাম সম্পর্কে বলছি। পিতার নাম, কৌলিক পদবী, কাশিরামের কাব্যের নাম কি ছিল? কাশিরামের কাব্যের নাম কি ছিল? আর জন্মস্থানই বা কোথায়, এটা একটু লেখো বা নোট ডাউন করবে। জন্মস্থান কোথায়, পিতার নাম কি, কৌলিক পদবী কি ছিল, কাব্যের নাম কি? বেসিক কিছু কোশ্চেন তো আমাদের জেনে জানতেই হবে আর কি, তারপরে মতান্তর ব্যাপারটা আলাদা। কাশিরাম মহাভারতের কতগুলি পর্বে অনুবাদ করেছিলেন? কাশিরাম মহাভারতের কতগুলি পর্বের অনুবাদ করেছিলেন? চলো পরে কোশ্চেন। ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের মতে কাব্যটির রচনা কাল বা পিরিয়ড কত আর কি? ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় কি বলছেন তার বাংলা সাহিত্যের সম্পূর্ণ নীতিবৃত্ত গ্রন্থের মধ্যে কাব্যের রচনাকাল সম্পর্কে কি মন্তব্য রেখেছেন? এটা নিয়ে স্কুল সার্ভিসে কোশ্চেন হয়েছিল। ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের মতে কাব্যটির রচনার পিরিয়ড কি? চলো আমরা আনসারে ফিরি। বলো আপনার মৌসুমী যদি পসিবল হয় উত্তর বলো।
কুইক মুখে আনসার করি, তাহলে আরেকটু বেশি আমরা আলোচনা করতে পারবো। মৌসুমী শুনতে পাচ্ছ? যে মুখোমুখি বলো, সলভ করে নেই। পারবো নিশ্চয়ই। পিতার নাম কি গো? মিট অন করো, কথা বলি তোমার সঙ্গে। সবাই মিট খুললে সমস্যা হবে। যেটুকু পারবে বল, আনসার করবে, না হলে সলভ করে নেব, বলে দেবো আর কি। পসিবল হবে কি? আচ্ছা, যাই হোক, মৌসুমী সমস্যা হচ্ছে। আপনার হচ্ছে মধুমিতা, শুনতে পেলে যদি কমেন্ট করো তো। মধুমিতা শুনতে পাচ্ছ? একটু কথা বলি। বলো, কমলা কাশিরামের পিতা নাম কি? কি কমলাকান্ত কি? কমপ্লিট বলো। পদবী সহ বলবে, তাহলে কমলাকান্ত 4টে দিয়ে দেবো, টাইটেল আলাদা করে দেবো। মিলবে উত্তর? হ্যাঁ, কমলাকান্ত দেব, ওই জন্যই সবটা জানবে, নাহলে মুশকিল। তাহলে পিতা নাম হচ্ছে কমলাকান্ত দেব, কারেক্ট। কৌলিক পদবী কি ছিল? দেব, অবশ্যই কৌলিক পদবী দেব ছিল। আর জন্মস্থান কোথায়? বর্ধমানের, মানে বর্ধমান জেলার ইন্দ্রাণী পরগনার সিদ্ধিগ্রাম বা সিঙ্গিগ্রাম, মতান্তরে সিদ্ধিগ্রাম জন্ম আর কি। কাব্যের নাম কি? অবশ্যই কাব্যের নাম হচ্ছে ভারত পাঁচালী, কারেক্ট। আচ্ছা, পরে কোশ্চেন বলছি। আপনার অসিত কুমার বাবুর মতে আর কি কাব্যটি রচনা কাল? আচ্ছা, এটা কিন্তু কমন কোশ্চেন, স্কুল সার্ভিসে দিয়েছিল। ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের মতে কাশি নামের কাব্যটি রচনা শুরু হয় 16 শতকের শেষ দিকে। লিখবে, কাব্যটি রচনা শুরু হয়েছিল 16 শতকের শেষ দিকে এবং শেষ হয়েছিল সপ্তদশ শতকের সূচনায় বা সপ্তদশ শতকের প্রথম দিকে। 16 শতকের শেষ থেকে সপ্তদশ শতকের প্রথম অর্ধ বা প্রথম দশক, এটা হচ্ছে আপনার পিরিয়ড, রচনার পিরিয়ড অ্যাকর্ডিং টু অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের ওপিনিয়ন। 16 শতকের শেষ দিক আর সপ্তদশ শতকের সূচনা। আর কি কোশ্চেন দিয়েছে এখান থেকে? কতগুলি কতগুলি পর্বে তিনি লিখেছিলেন। হ্যাঁ, বলো কি হবে? অর্থাৎ আদি সভা বন বিরাটের কত দূর, ইহা রচি কাশিরাম গেলা স্বর্গপুর। এই যে আমরা প্রভাবটা পড়ে থাকি যে আদি সভা বন বিরাটের কত দূর, মানে বিরাট পর্বের খানিকটি। আদি সভা বন বিরাটের কত দূর, ইহা রচি কাশিরাম গেলা স্বর্গপুর। তাহলে পরিষ্কার 4টে স্বর্গ তিনি করেছিলেন। ঠিক আছে। আচ্ছা, আর আছে কি গো? নেই, যাই হোক। আচ্ছা, কাব্যের প্রকাশকাল নিয়ে একটু এসবি বলো তো, কতটা তোমার জানা আছে? কাশিরাম দাসের মহাভারতের প্রকাশকাল নিয়ে কি বলবে বা কতটুকু জানা আছে, বলে এসবি বলবে। কুইক। পসিবল হবে কি এসবির কথা বলি? কাশিরামের কাব্যের প্রকাশকাল নিয়ে একটু তুমি ওপিনিয়ন কর, মানে তোমার ওপিনিয়ন জানাও। প্রকাশকাল সম্পর্কে তুমি কি জানো বলো? একটু সাউন্ডলি বলবে প্লিজ। আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ। করবি বলো, পসিবল হবে?
কাশীরাম দাস মহাভারতের আদি পর্ব রচনা করেছেন 1604 খ্রিস্টাব্দে। মানে আপনি কি বলবেন আমি বুঝতে পারছি না। প্রকাশকাল নিয়ে কতটুকু তোমার জানা আছে তাই বলছি আমি। কাশিরাম দাসের মহাভারতের প্রকাশকাল নিয়ে বলো কি জানা কি আছে। আমি কি জানি? হুম। কাশীরাম দাস অভিরাম অভিরামের নির্দেশে মহাভারত অনুবাদ করেছিলেন। আর কাশীরাম মহাভারত প্রথম যেখান থেকে মুদ্রিত হয়েছিল সেটা হলো শ্রীরামপুর মিশন। আর শ্রীরামপুর মিশন থেকে কাশীদাসী মহাভারতের দ্বিতীয় সংস্করণ যার সম্পাদনায় প্রকাশিত হয়েছিল রবীন্দ্রনাথ কৃষ্ণ। চলো, ওকে, থ্যাংক ইউ। আমি আরেকটু বলছি, নোট ডাউন করে নাও। লিখবো কাশীরাম দাসের মহাভারত। কাশীরাম দাসের মহাভারত 1801 থেকে 1803। কাশীরাম দাসের মহাভারত 1801 থেকে 1803 খ্রিস্টাব্দে। কাশীরাম দাসের মহাভারত প্রথমটা লিখবে। কাশীরাম দাসের মহাভারত প্রথম 1801 থেকে 1803 খ্রিস্টাব্দে, মানে এটা প্রথমে আর কি। প্রথম 1801 থেকে 1803 খ্রিস্টাব্দে হুগলির শ্রীরামপুর মিশন প্রেস থেকে, হুগলির শ্রীরামপুর মিশন প্রেস থেকে শ্রীরামপুর মিশন প্রেস থেকে ভারত পাঁচালী কাব্য নামে, শ্রীরামপুর মিশন প্রেস থেকে ভারত পাঁচালী কাব্য নামে ভারত পাঁচালী কাব্য নামে 3 পর্বের ভারত পাঁচালী কাব্য নামে 3 পর্বের আংশিক কাব্যগ্রন্থ ছাপা হয়েছিল। ভারত পাঁচালী কাব্য নামে 3 পর্বের আংশিক কাব্যগ্রন্থ ছাপা হয়েছিল। তারপর নোট ডাউন করো। কাশীরাম লিখিত সম্পূর্ণ অংশ ছাপা হয়নি। কাশীরাম লিখিত সম্পূর্ণ অংশ ছাপা হয়নি। পরবর্তীতে শ্রীরামপুরের মিশনারি প্রেস থেকে শ্রীরামপুরের মিশনারি প্রেস থেকে জয়গোপাল তর্কালঙ্কারের সম্পাদনায় শ্রীরামপুরের মিশনারি প্রেস থেকে জয়গোপাল তর্কালঙ্কারের সম্পাদনায় 1836 খ্রিস্টাব্দে জয়গোপাল তর্কালঙ্কারের সম্পাদনায় 1836 খ্রিস্টাব্দে প্রথম 4 পর্বের মহাভারত ছাপা হয়েছিল। প্রথম 4 পর্বের মহাভারত ছাপা হয়েছিল। আছে? দেখো তথ্যের একটু নতুন সংযোগ নিশ্চয়ই কিছু পেয়েছো আর কি। প্রথম 3 পর্ব, পরে গিয়ে কিন্তু হচ্ছে 4 পর্ব। আচ্ছা, টোটাল মহাভারতের খণ্ড সংখ্যা কটি? এবি বলো তো। মহাভারত তার খণ্ডে কটি, বা পর্ব কটি? মহাভারতের পর্ব সংখ্যা কটি? এবি জানা আছে? মহাভারত কটি পর্বে বিভক্ত? করবি, এবং আর পর্বগুলির নাম কি জানতে হবে, কিন্তু জেনে রাখতে হবে। নাম জানতে হবে, শ্লোক আকারে মনে রাখবে। আমি বলছি, নোট ডাউন করে রাখো, শ্লোক আর মনে রাখবে। আমার
নোট করা আছে। আমি বহু পূর্বে যখন আপনার এই ধরনের তথ্যটা কালেক্ট করছি সেই সময় আমার কিন্তু কালেক্ট করা। পরপর আমি বলে রাখছি, নোট ডাউন করে রাখো আর কি। কারণ আমি যে বইটি তোমাদের নিয়ে বলছি বইয়ের মধ্যে হাজারো তথ্য আমি নোট ডাউন করে রেখেছি, পেজ সংযোজন করে করে রেখেছি আর কি, যাতে একাধিক তথ্য তোমাদেরকে আমি প্রোভাইড করতে পারি। অনেক তথ্য আছে, বলছি লেখো, নতুন নতুন কিছু নিশ্চয়ই পাবে। আর তার আগে আরেকটু বলি, এসবি বলো তো মহাভারতের অপর নাম কি? এটুকু অন্তত বলতে পারবে? জানা আছে? মহাভারতের অপর নাম কি গো? কে বলতে পারে? করবি, তোমার তো বলা উচিত। মহাভারতকে আমরা আর কি নামে চিনি? জানা নেই কারুর? সারপ্রাইজ বিষয়। সাথী, শুধু মহাভারত নামেই চেনো, আর কিছু চেনো না? করবি, পারবে? আর কি নামে চিনি, অপর নাম কি? কি সারপ্রাইজ হচ্ছে কোশ্চেন শুনে নাকি? সারপ্রাইজ হলে হবে না, কারণ মহাভারতের আপনার যেমন রচনাকাল নিয়ে বললাম, স্কুল সার্ভিসে দিয়েছিল 2000 সালে। আমি এখন এই তথ্য পেলাম আর কি, আমার বইটা খুললাম, সেখানে নোট ডাউন করা আছে। স্কুল মহাভারত অপর নাম কি? নতুন কোশ্চেন, লিখে নোট ডাউন করা, মানে এটা আমার কালেকশন আছে। বইটা আমি বললাম না, বহু পুরনো একটা বই, আমি হাতে আপাতত পেলাম। এখানে হাজারো তথ্য আমি দিয়ে রেখেছি। আজকে সারা রাত বললো আমি মহাভারত নিয়ে এই পর্ব নিয়ে শেষ করতে পারবো না, এত তথ্য নোট ডাউন করা। যাই হোক, মহাভারত অপর নাম হচ্ছে পঞ্চম বেদ। আমরা চতুর্বেদ তো জানি, তাই তো? কি কি গো, চতুর্বেদ কি কি করবে, এটা তো বলতে পারবে? কি চতুর্বেদের নাম কি? এই তো, বাহ। তাহলে যদি বেদ তো একটা একটা ধর্মগ্রন্থ, হিন্দু অ্যাকর্ডিং হিন্দু শাস্ত্র আর কি, ঠিক তো? তাহলে চতুর্বেদ কিন্তু মানে মানা হয় হিন্দু শাস্ত্র মতে। চতুর্বেদের বিভিন্ন আচার রীতি বা বিভিন্ন অংশ কিন্তু বিভিন্ন ক্ষেত্রে মানা হয়, মানে প্রত্যেক জীবনে। ঠিক তেমনি মহাভারতের বাণী কিন্তু পাথেয় বাঙালি ঘরে ঘরে, একদম বেদের মতো কি সমান ভাবে কি তার মর্যাদা দেওয়া হয়, অনেক ভক্তি শ্রদ্ধা করা হয়। মহাভারতের গুরুত্ব কোনো অংশে কম নয় বাঙালির কাছে। বেদের গুরুত্ব যেমন হিন্দু সংস্কৃতির সঙ্গে অতপ্রতভাবে যুক্ত, পার্ট অ্যান্ড পার্সেল, ঠিক মহাভারতও তাই, ঘরে ঘরে পঠিত। এমন কোনো হিন্দু ঘর নেই, শিক্ষিত ঘর, যেখানে মহাভারত পাঠ হয় না বা তার বাণী নিয়ে আলোচনা হয় না, অ্যাটলিস্ট। তাই বলা হয় মহাভারতকে পঞ্চম বেদ বলা হয়, মনে রাখবে। আমরা চতুর্বেদ পর্যন্ত জানি, আর একটা বেদ হচ্ছে বেদ তুল্য এখানে, মানে এবার যারা আসবে সব তো তুল্য তুল্য, মানে মহামানব তুল্য বলি আমরা, মহামানব তারা আসবে না, এই যে ব্যাপারটা, এটা আমাদের জেনে রাখা উচিত। মহাভারত অপর নাম হচ্ছে পঞ্চম বেদ। যাই হোক, মহাভারতের 18টি পর্ব, এসবি কয়েকটা অন্তত বলতে পারবে? একটু কমেন্ট করি প্লিজ। আমি এসবির উদ্দেশ্যে আসছি, যদি শুনতে পাও একটু কথা বলো। নো সাউন্ড। আচ্ছা, যাই হোক, চলো নোট ডাউন করে নেই, লিখবো, আমি পরপর বলবো খুব ফাস্ট, কারণ আমার এগুলো মুখস্থ আছে। আদি সভা বন বিরাট, উদ্ধব ভীষ্ম, দ্রোণ কর্ণ শল্য সৌপ্তিক, স্লো বললে ভুলে যাব। আদি সভা বন বিরাট, উদ্যোগ ভীষ্ম,
দ্রোণ কর্ণ শল্য সৌপ্তিক উদ্যোগ ভীষ্ম দ্রোণ কর্ণ শল্য সৌপ্তিক স্ত্রী শান্তি অনুশাসন স্ত্রী শান্তি অনুশাসন অশ্বামেধিক অশ্বামেধিক আশ্রম বাসিক অশ্বামেধিক আশ্রম বাসিক মৌসল মহাপ্রস্থান মৌসল মহাপ্রস্থান স্বর্গারোহণ মৌসল মহাপ্রস্থান স্বর্গারোহণ জানতে হবে আমাদের, নাহলে মুশকিল। দেখো তো 18টা হলো কিনা। আদি সভা বন বিরাট উদ্যোগ ভীষ্ম দ্রোণ কর্ণ শল্য সৌপ্তিক স্ত্রী শান্তি স্ত্রী শান্তি অনুশাসন অশ্বামেধিক মানে অশ্বামেধ যেটাকে আমরা বলি আশ্রমবাসিক মৌসল মহাপ্রস্থান স্বর্গারোহণ। কিংবা আমরা প্রাসঙ্গিকভাবে আরেকটা তথ্য পাশাপাশি পেয়েছি, একটু নামের ক্ষেত্রে বিকল্প আমরা আপনার সবই পেয়েছি, মিডিলে শল্যের পরে একটা গদা পেয়েছি, গদা পর্ব অন্যান্য ক্ষেত্রে আর কি। আবার কোথাও আপনার গদা পর্ব আছে, তার সঙ্গে আছে আপনার ঐশিক বলেছি বোধহয়, কি জানি না, ঐশিক পর্ব একটা আছে, আবার কোথাও আপনার মুসল পর্ব একটা আছে। মুসল তো মৌসল বলেছি আমি। তাহলে আপনার হচ্ছে গদা আর ঐশিক এই দুটি নতুন নাম আমরা পেয়েছি বিভিন্ন ক্ষেত্রে, নাম চেঞ্জের পরিবর্তে। মহাপ্রস্থান অনেকে বলেনি, তার পরিবর্তে এটা বলেছে আর কি। আর অনুশাসন অনেকে বলেনি, তার পরিবর্তে গদা বলেছে। অনুশাসনের পরিবর্তে কোথাও কোথাও গদা পেয়েছি, মহাপ্রস্থানের পরিবর্তে কোথাও কোথাও আমরা মুসল পেয়ে আপনার হচ্ছে ঐশিক পেয়েছি। মোটামুটি এইগুলো হচ্ছে 18টা পর্ব আর কি। ঠিক আছে, চলো পরে আরেকটি তথ্য আমি তোমাদের জ্ঞাতার্থে দিয়ে রাখি। এর মধ্যে কোনটি নয় এই জাতীয় কোশ্চেন করলে সমস্যা হবে, একটু নোট ডাউন করো, প্রবলেম হলে বলবে আমাকে, যার ক্ষেত্রে সমস্যা হবে লেখো। মানে কাশি নামের কাব্যের রচনা বৈশিষ্ট্য, রচনা রীতির বৈশিষ্ট্য, একটু ডিটেলস কোশ্চেন নিলে সমস্যা হবে। কাশি নামের কাব্যের রচনা রীতির বৈশিষ্ট্য কি সেগুলো আমি বলছি, লেখো। 1 নম্বর হচ্ছে পর্ব কাহিনী বিন্যাসে, পর্ব ও কাহিনী বিন্যাসে কাশিরাম, পর্ব ও কাহিনী বিন্যাসে কাশিরাম পর্ব ও কাহিনী বিন্যাসে কাশিরাম কোনো কোনো ক্ষেত্রে, পর্ব ও কাহিনী বিন্যাসে কাশিরাম কোনো কোনো ক্ষেত্রে গ্রহণ বর্জন করেছেন। এগুলি কাশিরামের রচনা রীতির বৈশিষ্ট্য। ক্লাস রেকর্ডিং হচ্ছে, সেখান থেকে প্রয়োজনে নিয়ে নেবে, প্রবলেম হলে। পর্ব ও কাহিনী বিন্যাসে কাশিরাম কোনো কোনো ক্ষেত্রে
গ্রহণ বর্জন করেছেন, এটা 1 নম্বর। সেকেন্ড হচ্ছে রচনা শৈলীর দিক দিয়ে, রচনা শৈলীর দিক দিয়ে তিনি ক্লাসিক ধর্মী, রচনা শৈলীর দিক দিয়ে তিনি ক্লাসিক ধর্মী। তার কাব্যে প্রচুর তৎসম শব্দ, তার কাব্যে প্রচুর তৎসম শব্দ, সমাস সন্ধি, প্রচুর তৎসম শব্দ, সমাস সন্ধি ও আলংকারিক প্রয়োগ লক্ষণীয়, আলংকারিক প্রয়োগ লক্ষণীয়। 3 নম্বর হচ্ছে লোকশিক্ষার জন্য কাশিরাম, লোকশিক্ষার জন্য কাশিরাম সামাজিক ও নৈতিক আদর্শের উপর, লোকশিক্ষার জন্য কাশিরাম সামাজিক ও নৈতিক আদর্শের উপর গুরুত্ব দিয়েছেন। লোকশিক্ষার জন্য কাশিরাম, লোকশিক্ষার জন্য কাশিরাম সামাজিক ও নৈতিক আদর্শের উপর গুরুত্ব দিয়েছেন। লোকশিক্ষার জন্য কাশিরাম সামাজিক ও নৈতিক, লোকশিক্ষার জন্য কাশিরাম সামাজিক ও নৈতিক সামাজিক ও নৈতিক আদর্শের উপর গুরুত্ব দিয়েছেন। অনুচ্ছেদ দিয়ে তাঁর সৃষ্ট চরিত্রে, তাঁর সৃষ্ট চরিত্রে বাঙালির জীবন চর্চা প্রতিফলিত হয়েছে। তাঁর সৃষ্ট চরিত্রে বাঙালির জীবন চর্চা প্রতিফলিত হয়েছে। এটা একটা ভালো কোশ্চেন বা ভালো জায়গা, আপনার জেনে রাখতে হয়, তাহলে সুবিধা হয় আর কি। আচ্ছা, এরপর আরেকটা বিষয় আমাদের জানিয়ে শেষ করব আমি, যে মূল মহাভারত নেই, মানে সংস্কৃত মহাভারত নেই, অথচ কাশিরাম যখন ভাবানুবাদ করেছিলেন তখন অনেক কিছু সেই কৃত্তিবাসের মতোই সংযোজন বিয়োজন করেছেন তিনি, করে বাঙালি আনা করে নিয়েছেন, ঠিক আছে। ফলে সেই সংযোজন বিয়োজনের ক্ষেত্রে তিনি কি কি সংযোজন করেছিলেন, এমন কি কি আপনার সংযোজন করেছিলেন যা মূল মহাভারতে ছিল না আর কি। তাহলে মৌলিক সংযোজনের অংশগুলি কি আমাদের জেনে নেই, এটা দিয়ে শেষ করব। যে মূল সংস্কৃত মহাভারতে ছিল না, অথচ কাশিরাম ভাবানুবাদ করার কালে কাব্যে কোন কোন অংশগুলি সংযোজন করেছিলেন, যেগুলি আসলে তার মৌলিকতার দাবিদার, সেই পয়েন্টগুলো কি জানতে হবে। এর রেসপেক্টে এমসিকিউতে কোশ্চেন দিতেই পারে। লিখবে যেগুলি সংযোজনের অংশ। এক হচ্ছে পারিজাত হরণ, এটা মূল মহাভারতে নেই, কিন্তু কাশ্মীরের মহাভারতে পাবো আমরা, তাই নামের ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে আর কি। মূল মহাভারত আর কাশ্মীরের মহাভারত গুলিয়ে যাচ্ছে একসঙ্গে, দুটো তো আলাদা। তারপর কি বললাম, 1 নম্বর হচ্ছে পারিজাত হরণ, পারিজাত হরণ। সেকেন্ড হচ্ছে সত্য ভামার তুলাব্রত, পারিজাত হরণ, সত্য ভামার তুলাব্রত। থার্ড হচ্ছে রাজসূয় যজ্ঞে, রাজসূয় যজ্ঞে বিভীষণের অপমান, রাজসূয় যজ্ঞে বিভীষণের অপমান। 4 নম্বর হচ্ছে শ্রীবৎস চিন্তার উপাখ্যান, শ্রীবৎস চিন্তার উপাখ্যান, শ্রীবৎস চিন্তার উপাখ্যান। 5 নম্বর হচ্ছে জনা প্রবীর উপাখ্যান, জনা প্রবীর উপাখ্যান। আর 6 হচ্ছে ভানুমতি লক্ষণার স্বয়ম্বর, ভানুমতি লক্ষণার স্বয়ম্বর।
এই 6টি মৌলিক অংশ তিনি সংযোজন করেছিলেন ভাবানুবাদের কালে, যা মূল মহাভারতে ছিল না। হয়েছে? আবার বলছি বলে ক্লাস শেষ করবো। পারিজাত হরণ, সত্যভামার তুলাব্রত, রাজসূয় যজ্ঞে বিভীষণের অপমান, শ্রীবৎস চিন্তার উপাখ্যান, জনাপ্রবীর উপাখ্যান, ভানুমতী লক্ষণা স্বয়ম্বর। ক্লিয়ার?